সারেগামাপার জার্নি বলতে এটা একটা 10 মাসের টানা একটা লম্বা জার্নি ছিল এবং সব কিছু মিলে 11 মাস। তো আমি বলবো যে 11 মাস আমার এত বছরের জীবনে শ্রেষ্ঠ সময়। মানে এর থেকে ভালো সময় আমি বোধহয় আমার লাইফে কাটাইনি। এর থেকে ভালো সময় হতে পারে না। এই 11 মাস সোনার মতো ছিল, সবটা ঝকমক করছিল। এত 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 স্মৃতি, এত ভালো সময়। মানে আমি বোধহয় এটার জন্য ওয়েট করেছিলাম বহুদিন যে এরকম একটা সময় কাটবে। তো হ্যাঁ, এটা বেস্টেস্ট টাইম অফ মাই এন্টায়ার লাইফ। এর থেকে ভালো সময় হতে পারে না। বেস্ট জার্নি এভার। হ্যাঁ, রিয়েলিটি শোতে যাওয়ার অল্প বিস্তর একটা ধারণা তো অবশ্যই ছিল। আর সারেগামাপাতে অডিশন দেওয়া প্রায় 13 বছর ধরে। তো যাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, আমরা আসলে বাইরে থেকে কিছুই বুঝতে পারি না ভিতরে কি মানে ঘটে বা ঘটতে চলেছে। মানে আমরা ভাবি ইটস ভেরি লাইট, মানে ঠিক আছে গান গাওয়া হয়, কিন্তু ওখানে গিয়ে আমার তো মনে হয়, বা স্পেশালি সারেগামাপার ক্ষেত্রে আমি কথাটা বলবো, কারণ অন্য কোনো রিয়েলিটি শোয়ের ধারণা আপাতত এখন আমার নেই। সারেগামাপা ইটস নট আ কম্পিটিশন অনলি, ইটস অ্যান ইনস্টিটিউশন, যেখানে গেলে শুধুমাত্র কম্পিটিশন বা প্রতিযোগিতা নয়, যেখানে গেলে বহু কিছু শেখা যায়। যে গ্রুমিং প্রসেসটা চলে, এত 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 শিক্ষণীয় ওটা, এবং এত হেল্পফুল। মানে আমার তো মনে হয় যারা পায় ওখানে সুযোগ গাওয়ার, তারা যে কত কিছু শিখে আসতে পারে ওখান থেকে, সেটা মানে বলে শেষ করা যাবে না। এবং এটা যে আমাদের পরবর্তী সঙ্গীত জীবনের ক্ষেত্রে কি পরিমাণ হেল্প করবে, এটা বলার কথা নয়। এবং সত্যি কথা, যাওয়ার পরে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আগে কাকে ভয় পেতাম সেটা বলি। আমরা সমস্ত প্রতিযোগীরা একটা মানুষকে ভীষণ ভয় পেয়েছি সারাটা সিজন ধরে, সেটা হচ্ছে শান্তনু স্যার। শান্তনু স্যারকে আমরা যেরকম ভয় পেতাম, তেমনি শান্তনু স্যারের থেকে প্রচুর কিছু শিখেছি আমরা। তো আমি কারোর কথা এখানে ফেলতে পারবো না, সত্যি কথা বলতে। শান্তনু স্যার, শ্রীরাধা ম্যাম, জিৎ স্যার, কৌশিকী ম্যাম, রূপম স্যার, জোজো ম্যাম, অন্তরা ম্যাম, রূপঙ্কর স্যার, আর আমাদের শুভমিতা ম্যাম। তো প্রত্যেকে ভীষণ 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 হেল্পফুল ছিলেন এবং প্রতিদিন ওনাদের কাছে কিছু না কিছু টিপস আমরা গানের আগে পেতাম প্রত্যেকের থেকে। তো হ্যাঁ, শান্তনু স্যারের থেকে তো আমি শেষ দিকে ভীষণ পরিমাণে হেল্প পেয়েছি, মানে গানের ক্ষেত্রে প্রচুর টিপস দিতেন। কৌশিকী ম্যাম তো আমাকে একদম মেয়ের মতো, আমাদের সবাইকেই সন্তানের মতো দেখতেন, আমাকে ভীষণ ভালোবাসতেন কৌশিকী ম্যাম, এখনও বাসেন। তো কৌশিকী ম্যামের থেকেও প্রচুর টিপস পেয়েছি, প্রত্যেকের থেকে। ইভেন যখন গলা খারাপ হয়েছে, আমার গলা খারাপ ছিল একটা টাইমে, মানে শো চলাকালীন, সেই সময় জাজেসরা ভীষণ কনসার্ন হয়ে গেছিলেন আমার প্রতি। তো সত্যি মানে কারোর কথা এখানে রেখে কারোর কথা বলা যাবে না, প্রত্যেকে আমাদের ভীষণ হেল্প করেছেন। অডিশন জেতার পরের অনুভূতি বলতে, খুব সত্যি কথা, এবছর আমি ডিটারমাইন্ড ছিলাম যে প্রতি বছর আমি সারেগামাপাতে অডিশন দিচ্ছি, এবং এটা আমার 13 নম্বর বার ছিল। এবং এবছর আমি চেয়েছিলাম যে আমি এবছর অডিশন দেব না, এবং একদম ডিটারমাইন্ড ছিলাম যাব না। কারণ এত বছর ধরে পাচ্ছি না, মানে আমার কিছু ভুলভ্রান্তি রয়েছে, আমার চেষ্টায় কোনো ত্রুটি রয়েছে, আমার আরও বেশি করে প্র্যাকটিস করা উচিত। তো এইসব মাথায় চলছিল, এবং সেখান থেকেই ভেবেছিলাম যে এবছরটা থাক, আবার পরের বছর শিখে যাওয়া যাবে। তো বাবা মাকে এরকম বলেছিলাম, কিন্তু বাবা মা ছিলেন নাছোড়বান্ধা যে আমাকে পাঠাবি। তো খুব সত্যি কথা, আগের দিন রাত্রিবেলা আমার এখনও মনে আছে, 3 অগস্ট আমাদের অডিশন ছিল, ফার্স্ট অডিশন।
মিত্র ইনস্টিটিউশনে। তো 2nd অগস্ট আমার ঘরে রাত্রিবেলা বিশাল অশান্তি। অশান্তি বলতে বাবা মা একটা টিম আর আমি একদিকে। বাবা মা বলছে যা, আর আমি কিছুতেই যাব না অডিশনে। তো আমি এটাই বলছিলাম বারবার যে এবছরটা থাক, পরের বছর যাবো। আর ওদের কথা ছিল তুই এবছর যা, না পেলে কখনো যেতে বলবো না, এবং কোনো দিন কোনো রিয়েলিটি শোতে যাওয়ার কথা বলবো না। একটা টিক 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 হলো। খুব সত্যি কথা, এটাই হয়েছিল। তো যাই হোক, তারপরে অনেক জোর জবরদস্তি মানে আমাকে পাঠানো হলো এবছর, এবং আমার মাথায় ওটা চলছিল যে এবছর আনলাকি 13, আমি এবছর পাবো না, মানে এরকম একটা মাথায় চলছিল। এবং আমি গিয়ে যখন এক ফর্ম পাই, ফর্মটা ফিল আপ করি, আমি দেখিনি, হঠাৎ করে আমার চোখ পড়েছে সিরিয়াল নাম্বারের দিকে। সেখানে দেখলাম আমার সিরিয়াল নাম্বার 841, মানে যোগ করলে 8 4 12 আর 1 13। তো তারপরে আমি আরোই মানে হতাশ হয়ে গেছিলাম যে এবারে তো হবেই না, মানে সব 13 13 13 চলছে। যাই হোক, তারপরে ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড ক্লিয়ার করলাম। তারপরে আমার কাছে একটা মেসেজ এলো ওই 8ই অগস্ট কিংবা 9th অগস্ট নাগাদ, যে আমি আমাদের একটা গ্রুমিং রাউন্ড অডিশন হয়েছিল, যেখানে 4-5 দিন আমাদের গ্রুমিং হবে, তারপরে আমাদের একটা অডিশন হবে, এবং সেখান থেকে সিলেক্ট হলে আমরা কোয়ালিফাই করব গ্র্যান্ড রাউন্ড অডিশনের জন্য। তো যাই হোক, 5 দিন গ্রুমিং চললো, তারপরে আমাদের একটা অডিশন ডাকা হলো, এবং সেখানে আমি অডিশন দিলাম। এবং আমাদের ওখানে এই গ্রুমিং রাউন্ড অডিশনটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল, যেখানে আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া হতো। তো যেদিন রাত্রে অডিশন হলো, সেদিন আমাদের সবাইকে বলেছিল যে লাগেজ নিয়ে বাড়ি চলে আসতে। তো আমরা আস্তে আস্তে গাড়িতে আসছি, তো হঠাৎ করে দেখলাম গ্রুপ থেকে একজন করে রিমুভ করে দেওয়া হচ্ছে। এবারে যে রিমুভ করে দেওয়া হচ্ছে মানে হয়ে গেল। তারপরে হঠাৎ করে দেখলাম আমিও রিমুভ হয়ে গেছি গ্রুপ থেকে। তো তখন ভাবলাম হয়ে গেল, আর হয়নি। তারপরে আমার কি মনে হলো, বাকিদেরকে একটু ফোন করলাম, ফোন করে জানতে পারলাম যে গ্রুপটাই ডিলিটেড, গ্রুপটাই আর নেই। তো পরে জানতে পারলাম যে যারা নাকি সিলেক্ট হবে তাদেরকে ফোন বা মেসেজ করে ডেকে নেওয়া হবে। তো আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার পরে গেট থেকে ঢুকছি, তখন বাড়িতে মানে ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার পরে মা বললো লাগেজ থেকে জামা কাপড়গুলো নামিয়ে রাখি। তা হয়ে গেল। তো তখন বাবা হঠাৎ করে বললেন যে না, কিছু নামাতে হবে না, দেখবে ওকে কাল সকালেই চলে যেতে। কি কনফিডেন্সের সাথে বলেছিল বাবা তখন, আমি এখনো বিশ্বাস করতে পারি না। আমি ঘরে জাস্ট ঢুকেছি, এসে খাটে বসেছি, হঠাৎ করে আমার কাছে ফোনে একটা নোটিফিকেশন আসে, এবং সেখানে লেখা যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর গ্র্যান্ড রাউন্ড অডিশন জি বাংলা সারেগামাপা 2025 and 26, মানে তোমাকে আবার চলে আসতে হবে কালকে সকালে। তো সেই মুহূর্তের যে আনন্দটা ছিল, তারপরে গ্র্যান্ড রাউন্ড অডিশনে গাওয়া, গ্র্যান্ড রাউন্ড অডিশন যখন আমি ফাইনালি দেখতে পেলাম যে 9টা টিক মার্ক অ্যান্ড গোল্ডেন শাওয়ার হচ্ছে এবং আমি সিলেক্টেড, তখন আমি কোথাও তাকাইনি, আমি শুধু তাকিয়েছিলাম বাবা মায়ের দিকে। এবং সেদিন আমি একসাথে দেখেছিলাম বাবা মা হাসছে এবং কাঁদছে। তো ইট ওয়াজ ভেরি স্পেশাল, মানে ওদের একটা বড় স্বপ্ন, মানে আমার থেকে অনেক বেশি স্বপ্ন ছিল ওদের, ওদের স্বপ্নটা পূরণ হয়েছিল। তো দারুণ মোমেন্ট ছিল ওটা। ছোটোবেলা থেকে বাড়িতে দেখছি গানের পরিবেশ, বাবা গান গাইতেন, তো ওখান থেকে গানের একটা ইচ্ছে জাগে মনে যে গান বাজনা করব, গান গাইব। এবং তারপরে বিভিন্ন গুণী মানুষদের কাছে বাবা নিয়ে গেছিলেন। এখন রিসেন্টলি আমি 15 বছর ধরে যার কাছে শিখছি, যার হাত আমার মাথায় রয়েছে, তিনি হলেন শ্রদ্ধেয় রথিজিৎ ভট্টাচার্য। তিনি তো শুধু আমার গুরুজি নন, তিনি আমার আরেকটি বাবা, এবং শ্রেয়াদি আমার আরেকটি মা, মানে গুরু মা আমার। তো হ্যাঁ, এখন এনাদের কাছেই আমি রয়েছি, এবং ভবিষ্যতে এনাদের কাছেই থাকার ইচ্ছে রয়েছে। কাকে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করতাম? নিজেকে। কারণ প্রথম দিন থেকে শেষ দিন অবধি চ্যালেঞ্জ ছিল
আজকে যে গানটা গাইলাম তার থেকে বেটার গাইতে হবে কালকে। তো এটা একটা ছিল যে নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতাম, কারণ আজকেরটা থেকে কালকে খারাপ হলে মনে হতো এই বাবা নিজের কাছেই হেরে গেছি। তো হ্যাঁ, নিজেকেই নিজের মানে এক এক সময় বিচারকেরাও বলতেন যে যে বেঞ্চমার্কটা সেট করে দিয়েছো সেইটার কাছাকাছি পৌঁছোয়নি গানটা। তো হ্যাঁ, নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী তো মনে হতোই যে ইস আজকে হলো না, বা আজকেরটা থেকে যদি কালকে ভালো হতো, ইয়েস আই ডিড ইট, এরকম একটা ছিল। তো হ্যাঁ, নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতাম। পরবর্তী পরিকল্পনা অবশ্যই গান বাজনা করা, আরও 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 বড় করে গান বাজনা করা, নিজেকে আরও অনেক বেশি রিচ করে তোলা মিউজিক্যালি, এবং প্রচুর 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 চর্চা করা, আমার গান যাতে মানুষের আরও কাছে পৌঁছে যায় সেটার চেষ্টা করা। অবশ্যই সমস্ত শিল্পীর যে ইচ্ছেটা থাকে প্লেব্যাক করা আমারও রয়েছে, অবশ্যই প্লেব্যাক করতে চাই। ভবিষ্যতে নিজের গান আসুক এটার একটা বড় ইচ্ছে আছে, এবং ছোটোবেলা থেকে একটা বড় ইচ্ছে একটুখানি পূরণ হয়েছে, যে বাবা মাকে একটা বাড়ি বানিয়ে দেওয়া। তো আমি আরেকটু সুন্দর করে আরেকটা বাড়ি বাবা মাকে গিফট করতে চাই। আপাতত এইটুকুই ভাবা রয়েছে, এখন আর কিছু ভাবিনি। এখন তো আপাতত 2 বছর 3 বছর কিচ্ছু ভাবিনি, শুধু গান বাজনা করবো এইটুকু ভেবেছি। আর আমি ভীষণ না আমি অতীতে বিশ্বাসী, না আমি ভবিষ্যতে, আমি বর্তমানে ভীষণ বিশ্বাসী। তো এখন যেটা চলছে অবশ্যই সেটা চলুক, ভবিষ্যতে কি হবে সেটা এখন অবধি ভাবিনি। গান বাজনা করবো এইটুকু জানি, বাট ঈশ্বর জানেন, আমি তো আমার সম্বন্ধে খুব একটা কিছু ভাবি না, উনি ভেবে রাখেন যেটা সেটাই আমি করি। প্রথমত আমি আমার কথাটা আগে বলি, বাড়ির লোকের আগেও। আমি তো মানে একেবারে হেরে যাওয়া মানুষ সব বিষয়ে। তো আমি তো ভেবেছিলাম যে আমি প্রথম ওই গ্র্যান্ড রাউন্ড অডিশন থেকে আমার কিছু হবে না, তো আমার কাছে ফাইনালের মঞ্চে দাঁড়ানোটাই জিতে যাওয়া। তো আমি তো নিজে ভীষণ খুশি হয়েছিলাম, অবশ্যই বাড়ির মানুষেরা তো ভীষণ খুশি, পরিবারের লোকজন ভীষণ 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 আপ্লুত এই বিষয়টা নিয়ে। ঈশ্বর আমার জন্য এতটা ভেবে রেখেছিলেন, এর জন্য আমি আমার পরিবার ভীষণ খুশি, আর বন্ধুরা ভীষণ খুশি। বন্ধু আমার সেই অর্থে নেই, সারেগামাপাতে যারা ছিল ওরাই আমার বন্ধু, এখানে যাওয়ার আগে আমার খুব একটা বন্ধু বান্ধব ছিল না। তো হ্যাঁ, ওরাও তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করেছি। প্রত্যেকের একটা নিজস্ব স্ট্রাগল ছিল ওখানে, তো আমরা কোনো না কোনোভাবে সবাই জিতেছি। তো এটা নিয়ে আমরা সবাই সবার জন্য ভীষণ খুশি। সারেগামাপা থেকে অর্জিত অর্থর থেকেও তো আমি যেগুলো সাথে করে নিয়ে এসছি সেগুলো অনেক বেশি দামি অর্জিত অর্থের থেকে। মানে মিউজিক্যালি আমি যেগুলো এনেছি সেগুলো অর্জিত অর্থ যেটা আমার, ওইটা লাখ টাকা কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। তো এখনও সেরকম তো কিছু ভাবিনি, এখনও সেভিংস রয়েছে, ওটা নিয়ে পরে ভাবা যাবে, এখনও সেভাবে কিছু ভাবা হয়নি। অবশ্যই বাবা মায়ের সাথে একটা বিরাট আলোচনা করতে হবে, তবেই ওটা কাজে লাগানো যাবে। আপাতত কিছু ভাবা হয়নি ওটা নিয়ে। বিচারকদের যে কথাটা সব সময় মাথায় রাখবো সেটা হচ্ছে, আমরা শিল্পীরা সব সময় কমিটেড আমাদের মঞ্চের প্রতি। আমি যখন ওখানে থাকতে আমার গলা খারাপ হয়, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আমাকে সমস্ত বিচারক যে সাজেশনটা দিয়েছিলেন আমার মনের জোর বাড়ানোর জন্যে, সেটা হচ্ছে তোমার শরীর খারাপ থাকুক, মন খারাপ থাকুক, যে কোনো অসুবিধা থাকুক, তুমি শিল্পী, ইউ আর আ পারফর্মার। যখন তুমি মঞ্চে গিয়ে দাঁড়াচ্ছ, ইউ হ্যাভ টু পারফর্ম, কারণ তোমার ওই মঞ্চটার প্রতি দায়িত্ব আছে। তো আমরা অনেক বেশি রেসপন্সিবল আমাদের কাজের প্রতি। তো তুমি যখন দাঁড়াচ্ছ স্টেজে, ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, যাই হয়ে যাক।
এবং এই কথাটা আমার চিরজীবন মাথায় থাকবে। এবং অন্তরা ম্যাম আমাকে একটি কথা বলেছিলেন আমার যখন গলা খারাপ হয় সেই সময়, যে যদি ধর আজকে তোর গলা খারাপ এবং আজকে ফিনালে, তোর তো পিছিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই, পিছনে দেখার কোনো রাস্তাই নেই, মানে তোকে গাইতেই হবে। তাহলে তুই যখন গাইছিস তখন ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, সব কিছু ভুলে যা। যখন আমি বাইরেও পারফর্ম করব, এরপরে আমি যখন মঞ্চে যাব, অন্য অন্য মঞ্চে যখন আমার জন্য লোক অপেক্ষা করে থাকবে, তখন আমার কত বড় রেসপন্সিবিলিটি যে আমি, আমার গলা খারাপ থাক, আমার শরীর খারাপ থাক, আমি না বলতে পারি না। শিল্পীরা কখনো না বলতে পারে না, এটা শিখেছি আমি সারেগামাপায়ের মঞ্চে গিয়ে। এটা আমাদের সমস্ত বিচারকরা শিখিয়েছেন, এবং মনের জোরটা সব সময় রাখতে হবে।